আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আমাদের ক্লাসের যে টপিকস সেটা আমরা বলে দিছি, যে আমরা আজকে যেটা শিখবো সেটা হলো যে আধুনিক পর্যায় সারণী এবং তার ব্লক বিভাজন। হ্যাঁ, তো এই ব্লক বিভাজন এবং আধুনিক পর্যায় সারণী সম্পর্কে অনেকেই অনেকভাবে আলোচনা করে। আমরা চেষ্টা করব যে সঠিকভাবে যে জায়গাটুকু দরকার আমাদের আমরা সেইটা শেখার। হ্যাঁ, আর এর বাহিরে তেমন কিছু আমার বলারও নাই। তো ঠিক আছে, আমরা টপিকসটা লিখে রাখি যে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী ও ব্লক বিভাজন। তো আধুনিক পর্যায় সারণী এবং ব্লক বিভাজন যখন আমরা পড়ব, তখন আমাদের প্রথমত যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের গ্রুপগুলা। তো এই গ্রুপগুলোকে একটু আমি শুরুতেই ভাগ করে নিই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গ্রুপ, এরপর হচ্ছে আমাদের 2 নাম্বার গ্রুপ, 3 নাম্বার গ্রুপ, মানে পর্যায় সারণীর যে গ্রুপগুলো 4, 5, 6, 7, 8। এরপরে হচ্ছে আমাদের এখানে হলো 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এটা হচ্ছে আমাদের 17, আর এই যে লাস্ট হচ্ছে আমাদের কি 18। তো এই যে গ্রুপগুলো আমাদের আছে পর্যায় সারণীতে, এতগুলো গ্রুপ আছে। তো এই গ্রুপগুলোর একটা ভার্সন আছে, সেই ভার্সনটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, সেই ভার্সনটা এখন এই যেটা আমি লিখতেছি আধুনিক পর্যায় সারণীটা, সেটাতে হচ্ছে আমাদের গ্রুপ আমরা জানি হচ্ছে কয়টা, 18টা। এই পর্যায় সারণীটার রক্ষণাবেক্ষণ দেখাশোনা সব কিছুই করে হচ্ছে IUPAC। এখন IUPACর পূর্ণরূপ আমরা সবাই জানি, তাও আমি আরেকবার লিখতেছি। আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, আচ্ছা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, যে IUPACর পূর্ণরূপ হচ্ছে এটা। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী। হ্যাঁ, এটার গ্রুপ করার আরও একটা সিস্টেম আছে, সেটাকে বলা হয় ক্যাশ ভার্সন। এই ক্যাশ ভার্সনটা আমি নিচে লিখতেছি। এই ক্যাশ এর পূর্ণরূপ কি, এই ক্যাশের পূর্ণরূপটাও আমি এখানে জানাই দিই। কেমিক্যাল অ্যাবস্ট্র্যাক্ট, ABSTR, অ্যাবস্ট্র্যাক্ট, এসতে হচ্ছে সার্ভিস, কেমন, কেমিক্যাল অ্যাবস্ট্র্যাক্ট সার্ভিস। তো এই ক্যাশ ভার্সনে এই গ্রুপগুলোর একটু ভিন্নভাবে নামকরণ করা হয়। সেই ভিন্ন রূপটা কি সেটা যদি আমি দেখি, এটাকে বলা হচ্ছে 1A, এটাকে আমাদের বলা হচ্ছে 2A। তাহলে 1A, তারপর আমরা কি বলতেছি 2A। এখন এইখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের 3B, এটাকে আমাদের কি বলা হবে 3B, এটাকে আমাদের বলা হবে হচ্ছে 4B। তাহলে এখানে 1A 2A লেখার পর 3B, তাহলে দেখেন A, তারপরে কি B। এরপরে আমরা এই জায়গাতে লিখব হচ্ছে 5B, এখানে আমরা লিখব হচ্ছে 7B, এটা সরি 6B,
তারপরে এই জায়গাটা হচ্ছে আমাদের 7B, ঠিক আছে। এই যে আমরা এইটুকু লিখলাম, লেখার পর এইখান থেকে 3টা হলো 8, এটাকে আমরা বলবো হচ্ছে 8B, এটাও আমরা বলবো হচ্ছে 8B, এটাকেও আমরা বলবো হচ্ছে 8B। এরপরে দেখেন আসল কাহিনীটা হচ্ছে এরপরে দেখেন এখানে আমরা 1A 2A লিখছিলাম, ঠিক আছে। তারপরে দেখেন আমরা 3 4 5 6 7 8 লিখছি, কিন্তু দেখেন আমরা 1 2B কি লিখছি, লিখি নাই। তাহলে আমাদের এইখান থেকে যেটা শুরু হবে এটা হচ্ছে আমাদের কি বলেন তো 1A, সরি এটা হচ্ছে 1B, এটা হচ্ছে আমাদের কি বলেন তো এখানে 2B। এই যে এইটুকু লিখলাম, লিখার পর আমরা দেখেন যে এর জায়গাটা 1A 2A লিখছিলাম, কিন্তু 3A 4A কিন্তু লিখি নাই। তাই এইখানে হচ্ছে আমাদের এটা কি বলেন তো, এটা হচ্ছে আমাদের 3A, এটা হচ্ছে আমাদের 4A, এটা হচ্ছে আমাদের কি 5A, এটা হচ্ছে আমাদের 6A, এখানে 6A, এটা হলো আমাদের 7A, আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের 8A, বা এই গ্রুপটাকে বলা হয় আমাদের কি শূন্য গ্রুপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাশ ভার্সন, এটাকে আমরা বলি হচ্ছে আধুনিক পর্যায় সারণীর এই যে নিচের যে গ্রুপের যে নামটা সেটা হচ্ছে আমাদের কি ক্যাশ ভার্সন। তো এইখান থেকে এই গ্রুপ বা আধুনিক যে পর্যায় সারণী সেটা হলো মূল কাহিনী এইটা। তো এটা নিয়ে আমি গতকাল কথা বলছিলাম, আজকে আবার বললাম। এইখানে আমি আর কিছু জিনিস বলে রাখি, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা ব্যাপার স্যাপার থাকে। এতে 1 নম্বর গ্রুপের যে ধাতুগুলো আছে সেগুলো বলা হয় ক্ষার ধাতু। 2 নম্বর গ্রুপের যেগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে মৃৎক্ষার ধাতু। কি বলি? মৃৎক্ষার ধাতু। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8, 9, 10, 11, এই হলো কি বলেন তো 12, যেগুলো আমি গোল করছি। সেই মৌলগুলোকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর মৌল। কি মৌল বলি? অবস্থান্তর মৌল, ঠিক আছে। এই মৌলগুলোর আরও একটা নাম আছে, সেটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। এই ব্লক মৌলগুলোই আমাদের আজকের পড়াশোনায় আছে, তার মধ্যে আমরা স্লো বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমরা সবচেয়ে স্লো দেখার চেষ্টা করব। তাহলে আমরা এটাকে বললাম হচ্ছে ক্ষার ধাতু, এটাকে বললাম হচ্ছে মৃৎক্ষার ধাতু। এগুলোকে আমরা বলতেছি এই যে 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলো যেগুলো আছে সেগুলোকে কি বলি? অবস্থান্তর মৌল। এখন এই 1 আর 2 নম্বর মৌলগুলোর ব্লক বিভাজনে যদি যাই সেগুলোকে আমরা বলি হচ্ছে এস ব্লক মৌল। কেন এটাকে এস ব্লক মৌল বলা হবে সেটাও আমরা বলবো, ঠিক আছে। এরপরে আমাদের পরের যে জায়গাটা, ঠিক আছে, পরের যে জায়গাটা সেটা কত থেকে বলেন তো? 13, 14, 15, 16, 17 এবং কি 18। এই মৌলগুলোর আরও একটা নাম আছে, এগুলোর ইন্ডিভিজুয়াল নামও আছে। তো এই মৌলটাকে বলা হয় পি ব্লক মৌল। কি বলা হয়? পি ব্লক মৌল। তাহলে এই মৌলগুলোর নাম হচ্ছে আমাদের পি ব্লক মৌল। হ্যাঁ, তো এইগুলোর আমরা ইন্ডিভিজুয়াল আর কিছু নাম জানি। যে 11 নম্বর যেটা, সেটাকে বলা হয় মুদ্রা ধাতু। কি ধাতু? মুদ্রা ধাতুর গ্রুপ। 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর নিয়ে জানার দরকার নাই। 15 নম্বরকে বলা হয় নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল, ঠিক আছে। 16 নম্বর যেটা, সেটাকে আমাদের বলা হবে চ্যালকোজেন। চ্যালকোজেন। 17 নম্বর যেটা, সেটাকে আমরা জানি সবাই, এটাকে বলা হয় হ্যালোজেন। আর 18 নম্বরকে আমরা জানি, সবাই জানি, যে এটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। এটাকে কি বলা হবে? নিষ্ক্রিয় গ্যাস। তো আমাদের দেখেন মোট ব্লক কিন্তু 4টা, একটা এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক। আর এই যে নিচের দিকে থাকে আমাদের দুটো সারি থাকে, তাই না? নিচের দিকে সারি 2টা থাকে। এই সারি 2টার যে মৌলগুলো আছে সেগুলো আমরা জানি হচ্ছে অ্যাক্টিনাইড। কি জানি? আমার কাছে যেহেতু পর্যায় সারণীটা এখানে দেখানোর সুযোগ নাই, একটাকে বলা হয় অ্যাক্টিনাইড
আর তার উপরে যে সারিটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ল্যান্থানাইড। খুব মজার বিষয় যে এইখানকার প্রথম মৌলটার নাম হচ্ছে ল্যান্থানাম, আর এটার প্রথম মৌলটার নাম হচ্ছে অ্যাক্টিনাম। হ্যাঁ, তো এই যে 57 থেকে মৌল যেটা শুরু হয়, হ্যাঁ, এই ল্যান্থানাম হচ্ছে 57, তারপর এটা হচ্ছে সেলেনিয়াম, এটা হচ্ছে আমাদের কত 58। তো আমরা মনে রাখবো যে 57 থেকে শুরু করে কত পর্যন্ত 71 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোর নাম হচ্ছে ল্যান্থানাইড মৌল। ঠিক আছে, এরপরে অ্যাক্টিনিয়াম, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 89। ঠিক আছে, আমি যদি ভুল না করি। এরপরে হচ্ছে আমাদের থোরিয়াম, এটা হচ্ছে আমাদের কত 90। হ্যাঁ, তো এইখানে আমরা মনে রাখবো যে 89 থেকে শুরু করে 103 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোর নাম হচ্ছে অ্যাক্টিনাইড মৌল। এগুলো আমরা 9-10 থেকেই জানি, এবং এগুলো আমাদের 9-10 থেকেই মোটামুটিভাবে পড়া আছে, এটা আমরা জানি। তো এইখানে আমি আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, যে এই যে আমি গ্রুপ নিয়ে এত কিছু বলতেছি, এই এত কিছু বলার অনেকগুলো কারণ আছে। এই যে পর্যায় সারণীতে আমরা এরকমভাবে একটা জিনিস শিখে আসছিলাম 9-10-এ। কী শিখছিলাম, যে এখানে আমরা গতকালও বলছি যে মোট মৌলিক পদার্থ হচ্ছে কত 118টা, মৌল হচ্ছে 118টা। দেখেন 118টা মৌলের প্রত্যেকটার যদি আপনি বেশি না মোট 4টা করে বৈশিষ্ট্যও মনে রাখতে যান, তাহলে 4 আসতে কত 32, তাই না? তাহলে 32-এর হচ্ছে আমাদের এখানে 2, হাতে মনে করেন কত 3 আছে, 4-একে 4 আর 3-এ 7, 4-একে কত 4। তো এরকমভাবে অনেক বড় একটা সংখ্যা দাঁড়ায় যায়। হ্যাঁ, 400, 4×10=40, আর 4 আসতে কত 32, মানে কত 472টা নতুন বৈশিষ্ট্য আপনি পাবেন। তো এইভাবে আমরা এতগুলো বৈশিষ্ট্য তার ইন্ডিভিজুয়াল মনে রাখা সম্ভব না, এই জন্য এমন একটা জিনিস আমরা এখানে দেখব যেটার মধ্য দিয়ে আমরা সবগুলোই জানার চেষ্টা করতে পারবো। তো দেখেন এদের প্রত্যেককে যারা একই ধাতুর বৈশিষ্ট্য আছে তাদেরকে প্রত্যেকটা একটা গ্রুপে গ্রুপে করে দেওয়া হয়েছে। তো এই ব্লক বিভাজনটাও আসলে মূলত ওই জায়গা থেকেই চালু। তো এইখানে আমাদের যে জায়গাটা পর্যায় সারণীর, এইখানে আমাদের যতটুকু জানানোর আমি ঠিক ততটুকু জানাই দিছি। হ্যাঁ, এখন আমরা ব্লকের কিছু জিনিস জানার চেষ্টা করব। তবে আরেকটা জিনিস বলে রাখি, এগুলো হয়তো সবাই আমরা কম বেশি শিক্ষকরা পড়াই। এখানে একটা জিনিস আমরা সবসময় মিস করে যাচ্ছি, যে পর্যায় সারণীর যে এই আধুনিক পর্যায় সারণী, এদিকে আসলে ত্রুটিহীন পর্যায় সারণী কখনো না, এর মধ্যেও কিছু ত্রুটি আছে। হ্যাঁ, এই ত্রুটিগুলো নিয়ে আমরা কখনোই কথা বলি না। এর মধ্যেও কি আছে, এই আধুনিক পর্যায় সারণীতেও কি আছে, কিছু ত্রুটি আছে। হ্যাঁ, এটাও একটা ত্রুটিপূর্ণ পর্যায় সারণী। এই ত্রুটিগুলো যদি ভবিষ্যতে আপনাদের মতো কিছু বিজ্ঞানী বের হয়ে আসে, হয়তো তারা সমাধান করবে, আমি সেই প্রত্যাশাই করি। তো এখানে এই যে হাইড্রোজেন, আর একজন হচ্ছে কি বলেন তো হিলিয়াম, এদের নিয়ে আমি একটু কথা বলি। তো এই যে হাইড্রোজেন, এই মৌলটাকে গ্রুপের 1 নম্বরেও রাখা সম্ভব, 17 নম্বরেও রাখা সম্ভব। এখন একটা জিনিস 2 জায়গায় থাকলে তো ঝামেলা, তাই না? 1-এও রাখা সম্ভব, 17-তেও কি রাখা কি সম্ভব। এই যে হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটা গোলমেলে অবস্থা তৈরি হয়েছে। আরেকটা জিনিস বলি হিলিয়াম। তো হিলিয়ামকে আমরা কোথায় দেখতে পাই? হিলিয়ামকে এই যে 18 নম্বর গ্রুপে আমরা দেখতে পাই। হিলিয়ামকে তার বৈশিষ্ট্যের জন্য আমরা কত নম্বরে দেখতে পাই? 18 নম্বর গ্রুপে দেখতে পাই। কিন্তু ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা দেখি হিলিয়ামের, সেটা কি হয় দেখেন, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s কত 2। ঠিক আছে, তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো হচ্ছে কত 1s 2। তো এই যে এস ব্লক, এসের উপরে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তার মানে এখানে হিলিয়ামের পর্যায় এবং গ্রুপ যদি আমরা দেখি, হিলিয়ামের পর্যায় হচ্ছে কত বলেন তো 1 নম্বর পর্যায়ে আছে। ঠিক আছে, কিন্তু গ্রুপ যদি আমরা চিন্তা করতে যাই, হিলিয়ামের যদি আমরা কি চিন্তা করি, গ্রুপ চিন্তা করতে যাই, তাহলে গ্রুপ হয় কত 2। কিন্তু হিলিয়ামের অবস্থান আসলে কত নম্বর গ্রুপে? হিলিয়ামের অবস্থান হচ্ছে 18 নম্বর গ্রুপে। তাহলে এই যে হিলিয়ামের অবস্থান এবং হাইড্রোজেনের অবস্থানে একটা কনফিউশন আছে। তার মানে এটা হচ্ছে 1 নম্বর, আর এই যে হিলিয়ামেরটা হচ্ছে আমাদের কয় নম্বর? 2 নম্বর ত্রুটি। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে 3 নম্বর একটা বৈশিষ্ট্য যদি আমি বলি, যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ল্যান্থানাইড, আর একটা হচ্ছে আমাদের কি বলতো
বলেন তো? অ্যাক্টিনাইড। তাহলে ল্যান্থানাইড এবং যে অ্যাক্টিনাইড আছে, এই মৌলগুলো কোথায়? পর্যায় সারণীর একদম নিচে থাকে, ঠিক আছে না? এদের যে অবস্থান, এদের অবস্থানটাও কি পর্যায় সারণীর ভেতরে, কিন্তু না, পর্যায় সারণীর কোথায়? নিচে। এই যে হিলিয়ামের অবস্থান হওয়ার কথা ছিল 2-এ, হয়েছে কততে? 18-তে। তাহলে এটার একটা অবস্থানগত সমস্যা, ঠিক আছে? হাইড্রোজেনের অবস্থান 1 অথবা 17, দুটোতেই হতে পারে। তাহলে এইখানে একটা কি নিয়ে সমস্যা? অবস্থান নিয়ে সমস্যা। দেখেন 3টাতেই কি সমস্যা? আমাদের অবস্থানগত সমস্যা, ঠিক আছে? এই যে অবস্থানের যে সমস্যাটা আছে, এই অবস্থানের সমস্যা সমাধান করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে? তাহলে পর্যায় সারণীতে এই 3টা জিনিসের একটা ঝামেলা আছে, হ্যাঁ? এটাও একটা পর্যায় সারণী ত্রুটি। তার মানে আধুনিক পর্যায়ে যে সারণীটা আছে সেটাও কোনো নির্ভুল পর্যায় সারণী নয়, এখানেও কিছু ঝামেলা আছে। আমরা আস্তে আস্তে পরের জায়গাতে একটু মুভ করব। আচ্ছা, পরের জায়গাতে যদি আমরা মুভ করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? আচ্ছা, ঠিক আছে, আমরা পরের জায়গাতে আমরা ব্লক নিয়ে চিন্তা করি। আমরা মোট 4টা ব্লক নিয়ে কথা বলবো। সেই ব্লকগুলো নিয়ে আমাদের একটু জানা দরকারি। মানে একটা হচ্ছে এস ব্লক, একটা পি ব্লক, একটা হচ্ছে ডি ব্লক, আর একটা হচ্ছে আমাদের কি এফ ব্লক। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে গ্রুপ কত? গ্রুপ হলো 1, আর হলো কি বলেন তো? গ্রুপ 2। তাহলে এখানে মোট মৌলের সংখ্যা কত? 7, 6 কত? 13। এবং এর সাথে আর একটা আমরা মনে রাখবো হচ্ছে হিলিয়াম। তাহলে এই যে এস ব্লক মৌল হচ্ছে এগুলা। মোট কয়টা আছে? তার মানে 14টা। তাহলে এই 14টা মৌল, যে 14টা আছে সেই 14টা মৌলকে আমরা কি বলবো? এস ব্লক মৌল। কেন এস ব্লক মৌল? কারণ আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখব যে এদের সর্বশেষ যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা কোথায়? এসে প্রবেশ করে। তাহলে আমরা মনে রাখবো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে বা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি কোনো একটা মৌলকে, সেই মৌলটার সর্বশেষ যে ইলেকট্রনটা আছে সেটা যদি এস ব্লকে প্রবেশ করে সেটাকে আমরা কি বলবো? এস ব্লক মৌল বলবো, ঠিক আছে? তো আমি এরকম মৌলগুলো যদি একটু লিখি, এই যে হাইড্রোজেন, তারপরে কি আছে আমাদের বলেন তো? 1 নম্বর গ্রুপে লিথিয়াম, তারপর আছে আমাদের সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, লাস্টেরটা হচ্ছে আমাদের কি? ফ্রান্সিয়াম, ঠিক আছে না? তো আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাই হচ্ছে এটা কি? 1s1। দেখুন তো এস ব্লকে প্রবেশ করছে। এটাও যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি হবে 1s2, 2s কি বলেন তো? 1। এরপরেরটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেটা হচ্ছে আমাদের হবে 3, সরি, এখানে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s কি বলুন তো? 1। এটা যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s কত পাবো আমরা? 3s2, 3 পাবো হচ্ছে 6, আর এখানে হচ্ছে আমাদের কি? 4s1। কারণ এটার হলো 1, এটা হলো আমাদের কত? 3, এটা হলো 11, এটা হলো 19। এরপর হচ্ছে আমাদের এটা কত? 37, তাই না? এটা হচ্ছে আমাদের কত? 37। এরপরে যেটা আছে আমাদের এটা সম্ভবত আমাদের 88, আর এটা হচ্ছে আমাদের কত? সিজিয়াম, ফ্রান্সিয়াম না, সিজিয়াম সম্ভবত 55। তো যাই হোক, এগুলো যদি একটু ভুল হয় তা আমি দেখেন এখানে দেখছেন 1s2, 2s কত? 1s1, 2s1, এটা হচ্ছে 3s1, এটা 4s1। তা আলটিমেটলি যদি আমি এটার ইলেকট্রন বিন্যাস করি, এখানে দেখেন আমাদের যেটা আসবে
এর আগে হচ্ছে আমাদের ক্রিপ্টন। এটা কি বলেন তো, ক্রিপ্টন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখাই দিই তাহলে এটা 4s1, এটা আমাদের আসবে হচ্ছে 5s1। হ্যাঁ, এরপরে ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন 54, তার মানে 55, এখানে হচ্ছে আমাদের আসবে 6s1। এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা হচ্ছে আমাদের হবে রেডন, এইখানে আমাদের আসবে হচ্ছে কি বলেন তো 7s1। তাহলে আমরা দেখতেছি প্রত্যেকেরই ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে এদের সর্বশেষ কক্ষপথটা কোথায়, এস অরবিটাল ইলেকট্রন প্রবেশ করাইতেছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে এস ব্লক মৌল। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এস ব্লক মৌল। এরপরে যদি আমরা যাই, এরপরে আমরা 2 নম্বর গ্রুপটাতে যদি যাই, 2 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে আমাদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে, তো এই যে মৌলগুলো আছে কার কত, এটা হচ্ছে আমাদের কত বলেন তো 4, এটা হচ্ছে আমাদের কত 12, 40। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এটা যেটা, এটা সম্ভবত 87, এটা আমাদের 88 না, এটা কত 87, এটা ভুল লিখছিলাম। এটা হলো 88, এটা হচ্ছে 56, এটা 37, তার মানে এটা হচ্ছে কত 38। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি এটার, তো বেরিলিয়ামের ক্ষেত্রে আমি যদি হিলিয়াম ধরে নেই, হিলিয়ামের মানে হচ্ছে 2, তাহলে এখানে কত হবে 2s2, 1s2, 2s2। এইখানে যদি আমি এর পূর্বের যেটা আছে, ঠিক আছে, আর প্রথমেরটা যদি আমরা নিয়ন চিন্তা করি, নিয়ন মানে হচ্ছে আমাদের এখানে কত 10, তাহলে হচ্ছে 10, এখানে হচ্ছে আমাদের 2s2, নিয়ন পর্যন্ত যদি আমরা যাই তাহলে এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 3s2। কি আসবে এটা 3s2। এইখানেটা হচ্ছে আমাদের আর্গন, এটা হচ্ছে আমাদের 18 পর্যন্ত, তাহলে এখানে হচ্ছে আমাদের কত 4s2। তাহলে সরি, এটা ভর সংখ্যা লিখছিলাম, এটা আসলে 20, ইটস মিস্টেক। আচ্ছা, এরপরে যদি আমরা এটা যাই, এটা হচ্ছে আমাদের ক্রিপ্টন, তাই না 36, আর এখানে হচ্ছে 5s2। এরপরে যদি আমরা যাই জেনন, এটা হচ্ছে আমাদের 54, এখানে আমরা লিখব হচ্ছে 6s2, এখানে আমরা লিখব হচ্ছে রেডন, এরপরে হচ্ছে আমাদের এটা কত আসবে 7s2। তাহলে এদেরকে আমরা দেখতেছি এটাও হচ্ছে এস অরবিটাল ইলেকট্রনগুলো প্রবেশ করতেছে, এখানে আমাদের ইলেকট্রনগুলো কোথায় এস অরবিটালে প্রবেশ করতেছে। আমাদের আর একটা যেটা হিলিয়াম, সেটাও যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেটা হচ্ছে আমাদের হচ্ছে 1s কি বলেন তো 2, এটা তো আমাদের কোথায় ইলেকট্রন প্রবেশ করতেছে এস অরবিটালে। তো যাদেরকে এস অরবিটাল ইলেকট্রন যেগুলো প্রবেশ করতেছে সেগুলোকে আমরা কি বলতেছি এস ব্লক মৌল। সেই মৌলগুলোকে আমরা বলি হচ্ছে এস ব্লক মৌল। তো এস ব্লক মৌল যেগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম। তো এস ব্লক মৌল কয়টা যদি আমাকে বলে তাহলে আমরা মনে রাখবো হচ্ছে 14টা। দেখেন 1 2 3 4 5 6 7, একটা 8টা, 2 10, 2 12 আর 2 কত 14টা। এই টোটাল 14টাই হচ্ছে আমাদের এস ব্লক মৌল। তো আমি যদি এস ব্লক মৌল একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখতে যাই, কি ইলেকট্রন বিন্যাস সাধারণ, আমি যদি সামারাইজ করি তাহলে এইখানের যে ঘটনাটা ঘটছে, তাই না, এই যে সামনের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বললাম হচ্ছে এন। সামনের সংখ্যাটাকে আমরা কি বললাম এন। এন এর মান পরিবর্তন হচ্ছে, দেখেন এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এরকমভাবে। তাহলে সেটাকে আমরা বললাম হচ্ছে কি এন। আর যেহেতু এটা এস ব্লকে প্রবেশ করছে এস, তার মানে প্রত্যেকের সর্বশেষে কত আছে NS1। পরেরটাতে যদি আমরা যাই, সামনের সংখ্যাটাকে আমরা বলতেছি এন, সামনের সংখ্যাটাকে আমরা বললাম হল এন, আর এটাই আমরা বললাম হচ্ছে এস, তারপরে কি বললাম 2। তাহলে আমরা একটা পাচ্ছি হচ্ছে NS1 আর একটা কি বলেন তো NS2। দুটোকে যদি আমি পাশাপাশি লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি NS1 অথবা কি NS2, এরকম নাকি। তো এইভাবে না লিখে আমি একদম কমনভাবে যেটা লিখতে পারি দুটো মিলে, আমি এখানে লিখতে পারি হচ্ছে NS, 1 থেকে কত 1 থেকে 2, আমি লিখব হচ্ছে NS
লিখব NS 1 থেকে কত বলেন তো 2। তাহলে এটা হচ্ছে আমাদের S ব্লক মৌলের কি সাধারণ ইলেকট্রন বিন্যাসের সিস্টেম। তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাস নাকি কি বলেন তো সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি আমাকে বলে কোনটা সেটা আমি বলবো হচ্ছে এই যে এটা NS1 থেকে কত 2 পর্যন্ত। তাহলে আমাদের S ব্লক মৌল নিয়ে যতটুকু বলা ছিল ততটুকু শেষ। এরপরে আমরা যাব হচ্ছে P ব্লক মৌল। P ব্লক মৌল কোনগুলো আমরা 13 নম্বর থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত যে মৌলগুলো পাবো সেগুলোই হচ্ছে আমাদের P ব্লক মৌল। আমি এইটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ 13 নম্বরের যারা আছে তো 13, 14, 15, 16, 17, 18 এইখানে আমাদের প্রত্যেকটাতে কতগুলো করে মৌল আছে প্রত্যেকটাতে দেখেন 1 2 3 4 5 6টা তাই না 6 6 কয়টা হয় বলেন তো 36টা টোটাল মৌল। ঠিক আছে এই 36টাই হচ্ছে আমাদের কি ব্লক P ব্লক মৌল। এইখানকার যে 36টা মৌল আছে এগুলোই হচ্ছে আমাদের কি P ব্লক মৌল। তো ধরেন এইখানে আমাদের আছে কি অক্সিজেন তাই না তারপর আছে কি সালফার টেলুরিয়াম পোলোনিয়াম এটা হচ্ছে 16 নম্বর। এখানে আমরা যদি যাই তাহলে আমরা এখানে কি পাবো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন লাস্টেরটা হচ্ছে আমাদের কি টেনেসাইন ও এসএসসিতে পড়ে আছে। এরপর 18 নম্বর গ্রুপে আমাদের প্রথমে হিলিয়াম এটা বাদ তাহলে হিলিয়াম বাদ দিয়ে আমরা এখানে কি লিখব নিয়ন লিখব। তারপর হচ্ছে আমাদের কি আর্গন ক্রিপ্টন এটা হচ্ছে আমাদের জেনন লাস্টেরটা হচ্ছে আমাদের কি রেডন আর সবার শেষেরটা হচ্ছে ওগানেসান। আচ্ছা তো এইখানে আমি বলি হ্যাঁ আমি হয়তো একটু ভুল বলতেছি সেই জায়গাটা আমি বলি এখানে আসলে প্রত্যেকটাতে 7টা করে মৌল আছে কয়টা করে আছে 7টা তার আমরা 6 7 42টা আর ওই 42টা থেকে আমরা যদি একটা বাদ দেই এই যে এখানকার হিলিয়াম যেটা ছিল ওটা বাদ ঠিক আছে বাদ দিলে যে কটা মৌল পাবো সেটা 41টা। হ্যাঁ তো P ব্লক মৌলের সংখ্যাটা একটু দেখে নিবা বই থেকে। তো এখানে আমাদের কি হবে অক্সিজেনের পূর্বে কি থাকে অক্সিজেনের পূর্বে থেকে আছে নাইট্রোজেন এখানে থাকে কার্বন আর এখানে থাকে কি বোরন ঠিক আছে না। আচ্ছা এই হচ্ছে আমাদের 15 নম্বর ব্যাপারটা। তো বর এখানে আমি মনে রাখবো হচ্ছে এলো গেল ইন্ডিয়া ইন্ডিয়া মানে কি থাইল্যান্ড এখানে এটা একটা মৌলটার নাম আছে। এই দুটো গ্রুপে একটু যদি আমরা দেখি তাহলে এখানে 14 নম্বর গ্রুপে কারা কারা আছে তো অ্যালুমিনিয়াম তার মানে এখানে হবে এটা কি সিলিকন এটা হচ্ছে ফসফরাস তারপর সালফার ক্লোরিন আর্গন। তো যাই হোক এই যে এইখানে আমি যে মৌলগুলো আছে সেগুলো নিয়ে যদি চিন্তা ভাবনা করি তাহলে এগুলো হচ্ছে আমাদের P ব্লক মৌল। আমি জাস্ট একটা করে উদাহরণগুলোর ব্যাপারগুলো নিয়ে কথা বলি। বোরন আমি 5 নম্বর মৌল যেটা আছে সেটা নিয়ে যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই কিছু না কিছু জিনিস দেখতে পাবো। এখানে ইলেকট্রন বিন্যাস করলে বোরন হচ্ছে 5 তাই না 5-এর ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে আমাদের হবে 1s2 2s কত 2 2p কত বলেন তো 1। এই যে P ব্লক মৌল এটা ইলেকট্রনটা আমাদের কোথায় প্রবেশ করছে P ব্লকে। কার্বনেরটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি কার্বন 6এরটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি সেটা আমাদের যেটা হয় এখানে ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p কত বলেন তো 2। এই যে এই জায়গাটা আমাদের জন্য দরকার। এরপর যদি আমি যাই নাইট্রোজেন ঠিক আছে নাইট্রোজেন হচ্ছে আমাদের 7 নাম্বার নাইট্রোজেন হচ্ছে আমাদের কত 7 নাম্বার এটার ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p আমাদের কত আসবে 2p3 এই যেটা। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 8 যেহেতু 1s2 2s2 2p কত আসবে 2p আসবে আমাদের হচ্ছে
4। ফ্লোরিন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিন, হ্যাঁ, 9 নাম্বার, 1s2 2s2 2p আমাদের কত 5, হ্যাঁ। লাস্টে হচ্ছে আমাদের কি আসতেছে নিয়ন, 10 নাম্বার, ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p কত 6। তো এইখানে যদি আমরা দেখি যে আমাদের সামনের সংখ্যাটা যদি আমরা n চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের np হচ্ছে কত 1। এরপরেরটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের np কত বলেন তো 2, এটা হচ্ছে আমাদের np3। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের np4, এটা হচ্ছে আমাদের np5, এটা হচ্ছে আমাদের np কি 6। আমি যদি nকে কমনভাবে চিন্তা করি, বা আমি যদি p ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস চিন্তা করি, p ব্লকের কি বলেন তো, p ব্লকের সাধারণ কি বিন্যাস, ইলেকট্রন বিন্যাস যদি আমি চিন্তা করি, ইলেকট্রন বিন্যাস, p ব্লকের কি বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, তাহলে p ব্লকের ইলেকট্রন বিন্যাসে আমি দেখতে পাচ্ছি এরকম একটা ঘটনা আসে যে np1, np কত বলেন তো 2, np কত 3, তাহলে np কত আসবে আমাদের 4, np5, np6, np কত আসে 7। তো এইভাবে তো আমার সাধারণভাবে এত কিছু লেখার দরকার নেই, আমি জাস্ট এইখানে লিখতে পারি যে তার আগেরটা আমরা একটু চিন্তা ভাবনা যদি করি, দেখেন এখানে ns2, তাই না, এখানে কত ns2, এখানে কত, প্রত্যেকটার ক্ষেত্রে এটা। তাহলে তার আগে আমাদের যেটা আসতেছে এটা একটা তো কমন পার্ট আসতেছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে ns2 np। এখন p এর মানটা দেখেন 1 থেকে কত পর্যন্ত 7 পর্যন্ত, না, np হচ্ছে আমাদের 6 পর্যন্ত, তাহলে 1 থেকে আমরা কত লিখবো বলেন তো 6, ns2 np কত 1 থেকে কত 6 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের পি ব্লক নিয়ে ইন ডিটেলস আলোচনা। পি ব্লকের জাস্ট আমরা এইটুকু বুঝলেই আমাদের মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের গেল হচ্ছে পি ব্লক মৌল। তাহলে আমরা দেখলাম যে পি ব্লক মৌলের ক্ষেত্রে হবে কি ns2 np 1 থেকে কত পর্যন্ত বাবা 6 পর্যন্ত। তো ns2 np 1 থেকে কত 6 পর্যন্ত, সেই জায়গাটা যদি আমরা পারি তাহলে আমাদের কি অন্ততপক্ষে এই জায়গাটুকু শেষ। আচ্ছা, নেক্সট আমরা যাব হচ্ছে ডি ব্লক। মনে রাখবেন ডি ব্লক মৌলগুলো হচ্ছে সবগুলো অবস্থান্তর মৌল। 3 থেকে 12 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, হ্যাঁ, সেই মৌলগুলোই হচ্ছে আমাদের কি ডি ব্লক মৌল, 3 থেকে 12 পর্যন্ত। কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি ব্লকে প্রবেশ করে তাকে আমরা বলি হচ্ছে ডি ব্লক মৌল। কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি ব্লকে প্রবেশ করে তখন তাকে আমরা কি বলি ডি ব্লক মৌল বলবো, হ্যাঁ। তো ডি ব্লক মৌল হচ্ছে কারা কারা, আমি বললাম হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা ডি ব্লক মৌল বলি। তা আমরা যদি ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে দেখি যে 3, 4, আচ্ছা আমরা যদি দেখি যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এরপরে কত 12, দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 4 10 কত হয় 40টা, ঠিক আছে। তো এই যে আমি এতগুলো মৌলর কথা বললাম ডি ব্লকের, তো সেই ডি ব্লকের মৌলগুলো আমি যদি নর্মালি দেখি তাহলে এইখানে আমাদের কি আসবে, এইখানে আমি ইলেকট্রন বিন্যাসগুলো করলেই বুঝতে পারবো। তো ডি ব্লকের যারা আছে তাদের নিয়ে আমাদের যে কার্যক্রম সেগুলো আমরা দেখি। তো এই যে গ্রুপগুলো আছে আমাদের, এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইলেকট্রন বিন্যাস যদি আমি করতে যাই তাহলে আমি বুঝতে পারবো আসলে ডি ব্লকে সাধারণত যে জিনিসটা ঘটবে সেটা আমি আপনাকে এক লাইনে লিখে দিই যে ns 1 থেকে 2 এটা ঘটবে, এখানে হবে n-1 ইন্টু হচ্ছে ডি 1 থেকে কত আসবে বলেন তো 10। এটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌলের কি সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা প্রথমে লিখে রাখলাম। কেন এটা লিখলাম, কারণ এটা দেখলেই আমরা মোটামুটিভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবো। দেখেন আমি
এখানে কিছু কিছু মৌলের ব্যাপারগুলো দেখাই। এইখানে কিছু কিছু মৌলের ব্যাপারগুলো অবশ্যই আমার দেখানো উচিত। তো একটু যদি আমরা খেয়াল করি যে 3 নাম্বার যে থেকে শুরু করে কত পর্যন্ত, 3 নাম্বার গ্রুপ থেকে শুরু করে 12 নাম্বার গ্রুপের মৌলগুলোই হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। এখানে কিন্তু অনেকগুলো মৌল আছে। হ্যাঁ, এখানে অনেকেই শুধু এই ট্রিটিয়াম এটা নিয়ে চিন্তা করলে হবে না, নিচে এর একটা সারি আছে। তাহলে 3 থেকে 12 নম্বর গ্রুপের যে মৌলগুলো সেগুলো, তো আমি প্রথমত স্ক্যান্ডিনিয়াম দিয়ে যদি শুরু করি, এটা হচ্ছে আমাদের কত 21। এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো? ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি পাবো হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s কত বলেন তো আমাদের 4s2, তারপর আমাদের হচ্ছে 3d কত 1। হ্যাঁ, তো এই যে স্ক্যান্ডিনিয়াম যে আমি এটা লিখলাম, এটা ইলেকট্রন বিন্যাস করলে আমাদের আসতেছে 4s কত 2, 3d কত আসে 1। দেখেন এইখান থেকে কিন্তু একটা ইলেকট্রন কি কমে গেছে না বাড়ছে, সেই জিনিসগুলো আমার বোঝা দরকার। আমি জাস্ট একটু বলি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের NS2, যে NS 1 থেকে 2 আমি সাধারণ লিখছিলাম কি বলেন তো, NS 1 থেকে হচ্ছে 2 n-1, ঠিক আছে। আর ডি কত হবে 1 থেকে কত 10, এই যেটা আমি লিখছিলাম সাধারণ ইলেকট্রন বিন্যাস। এইখান থেকে যদি আমরা বলি, দেখেন NS 1 থেকে 2 n-1, n-1 মানে কি, n থেকে 1 মান কমে যায়। দেখেন n থেকে এটার মান 1 কি হয়েছে, কমে গেছে। তার মানে 4 থেকে যদি 1 বাদ দেন তাহলে কত হবে 3, সেটা হবে। তাহলে এই যে পাইছি, ঠিক আছে। আর ডি টু দ্য পাওয়ার কত হবে 1 থেকে 10-এর মধ্যে। তাহলে এইখানে আমরা দেখতে পেলাম যে n-1 যে টার্মটা, আশা করি এই যে এটা বুঝছি যে এইখান থেকে n এর মান থেকে 1 কমে যাবে, ঠিক আছে। তার মানে এটা হবে 3। আর ডি এর মান কত হবে 1 থেকে 10, তাহলে এখান থেকে এটা 1 আছে, তাহলে এটা হলো কি ডি এর মান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, এটা একটা গেল। এরকমভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে থাকি তাহলে আমরা একটা সময় যায় দেখব এই সবগুলো মিলে যাচ্ছে, ঠিক আছে। তো একটা জিনিস আমি বলি, এইখানে আমাদের ক্রোমিয়াম এবং কপার নিয়ে একটা কাহিনী আছে। হ্যাঁ, ক্রোমিয়াম আর কি বলেন তো কপার। এই ক্রোমিয়াম আর কপার নিয়ে যেহেতু ঝামেলা আছে, সেই জিনিসটা আমাকে অবশ্যই ইন ডিটেলস বোঝার চেষ্টা করতে হবে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখি, ক্রোমিয়াম হচ্ছে আমাদের 24। হ্যাঁ, ক্রোমিয়াম কত 24। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে হবে আমাদের 1s2 2s2 2p6 3s2 3p কত আসবে বলেন তো 6। এখানে আমাদের আসা হচ্ছে 4s2, আর এখানে 3d আমাদের কত আসা 4। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের কি অর্ধপূর্ণ হবে, এটাও কি হবে আমাদের অর্ধপূর্ণ। তার মানে এইখান থেকে যদি আমরা যাই তাহলে এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন কমে আর এই জায়গাতে একটা ইলেকট্রন কি বাড়ে, তাহলে দুইজনই কি হয় অর্ধপূর্ণ হয়। তো এটাও যদি আমি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নর্মাল নিয়মটা চিন্তা ভাবনা করি, তাহলে এইখানেও দেখেন NS কত হবে 1, n-1 মানে কি, যে এখান থেকে 1 কমে যাবে, তাহলে এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে n-1 হইল। ডি কত হচ্ছে 1 থেকে 10-এর মধ্যেই হইতে হবে, তাহলে ডি এখানে কত হচ্ছে 5, ঠিক আছে। এই যে একটা ইলেকট্রন আমরা বিন্যাসটা পাইলাম। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা আছে সেটাই হচ্ছে আমাদের কি বলেন তো ডি ব্লকের সাধারণ। আপনি জাস্ট বাকিগুলো করে দেখবেন এরকম ডি ব্লকের কি বলেন তো সাধারণ, একদম নর্মালভাবেই একটা জেনারেল ফর্মুলা, সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা জাস্ট আমরা মনে রাখবো। এরপর হচ্ছে আমাদের এ ব্লক মৌল। আমরা জাস্ট এ ব্লক মৌল নিয়ে কথা বলি। এ ব্লক মৌল কোনগুলো? এই এ ব্লক মৌলগুলোর মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যান্থানাইড এবং হচ্ছে অ্যাক্টিনাইড যে সিরিজ আছে নিচে 6 এবং 7 নাম্বার পর্যায়ের অধীনে, আর 3 নাম্বার গ্রুপের অধীনে যে মৌলগুলো আছে সেগুলো।
তো আমরা এ ব্লক মৌল সেটা নিয়ে একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, তো এ ব্লক যে মৌলগুলো আছে সেটার আমি জাস্ট একটা উদাহরণ দিয়েই আজকের ক্লাস শেষ করব। জাস্ট আমরা এ ব্লক মৌল সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, জাস্ট একটা উদাহরণ দিই আজকে। আচ্ছা, এ ব্লক মৌল কি ব্লক? এ ব্লক। এর সাধারণ যেটা আমাদের ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে আমাদের NS2 N-2 AF 1 থেকে 14 N-1 D⁻0 থেকে 1। তাহলে দেখেন খুব ইজি একটা কথা বলছি, খুব ইজি। আমি বলছি হচ্ছে NS2, কি বলছি? NS2। এরপর আমি বললাম হচ্ছে N-2। কেন N-2 সেটা আমরা দেখব। হ্যাঁ, এরপর আমি বলছি যে F এর যে মানটা হবে সেটা 1 থেকে কত বলেন তো? 14। আর তারপরে আসবে হচ্ছে N-1, কি আসবে? N-1 D⁻, আসবে আমাদের 0 থেকে 1। এইটা হচ্ছে আমাদের কার? এ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। জাস্ট একটা উদাহরণ খেয়াল করি তাহলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ধরেন আমি ল্যান্থানামের পরে যেটা সেটা সেলেনিয়াম, এইটা নিয়ে আমি একটু কথা বলি। 58 নাম্বার, নামটা যদি ভুল বলে থাকি ঠিক করে নিতে হবে। তো 58 যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমাদের যেটা হয় দেখেন জেনন যেটা, এটা আমাদের কত বলেন তো? 54, তাই না? 54, এটা আপনি জাস্ট জানেন। তারপরে হচ্ছে আমাদের আসবে হচ্ছে 6s2, 4f কত আসবে? 1। আর এইখানে আসবে আমাদের 5d, কি বলেন তো? 1। ব্যাপার হচ্ছে যে এইখানে ইলেকট্রন বিন্যাসটা যখন করলাম দেখেন NS2 এই জায়গাটা কার সাথে মিলতেছে? এই জায়গাটার সাথে। N-2 মানে এইখানে যে n এর মানটা আছে এটা কিন্তু এখানে n এর মান এর চেয়ে কত কম হবে? 2 কম হবে। দেখেন তো 4 হয়েছে। f এর মান 1 থেকে কত হবে? 14 হবে। দেখেন এর চেয়ে এটা কি হয়েছে? 2 জাস্ট কমে গেছে। আর f এর মান কত হবে? 1 থেকে 14, ঠিক আছে? 1 থেকে 14। এবং এরপরে হবে N-1, কি হবে? N-1। দেখেন এখানে N-1 মানে হচ্ছে এখান থেকে কি হবে? 1 কমে যাবে। তাহলে 1 কমলে কত হবে? সেটা 5। এই যে এখান থেকে 1 কমবে, এখান থেকে আবার কিন্তু 9, তাহলে 5। আর ডি এর মান 0 থেকে কত হবে? 1। এই যে ডি এর মান কত হয়েছে? 1। ঠিক আছে, আশা করি বুঝছি। তাহলে এটা হচ্ছে আমাদের এ ব্লক মৌল। এ ব্লক মৌল কাকে বলে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ যে ইলেকট্রনটা আছে সেটা যদি আমাদের F অরবিটালে প্রবেশ করে তখন সেটাকে কি বলা হয়? এ ব্লক মৌল বলা হয়। তাহলে এই এ ব্লক মৌল মানে আমরা মনে রাখবো হচ্ছে ল্যান্থানাইড সিরিজ এবং হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজের যে মৌলগুলো আছে সেগুলো। ঠিক আছে, তো আমাদের এ ব্লক মৌল সম্পর্কে যতটুকু জানার ছিল আমরা ঠিক ততটুকু কিন্তু জেনে গেছি। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড যদি আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করি তাহলেই আমাদের হয়ে যাবে। এইটুকুই ছিল আমাদের টোটাল ব্লক বিভাজনের ক্লাস। তো ব্লক বিভাজন এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ব্লক বিভাজন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমরা বাসায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর একটা জিনিস সবসময় আমি বলি যে এই রাত জেগে জেগে যারা ক্লাসগুলো করছো শীতকালের দিনে, তারা একটা সময় জেগেও থাকলা, ক্লাসগুলোও করলা, ঘুমের ব্যাপারটা হলো না। আর কেমিস্ট্রি ইকুয়াল টু মনে রাখবেন যে আপনার প্র্যাকটিস, এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, এখানে মুখস্থ রিলেটেড জিনিসপত্র অনেক কিছু থাকে, এই জন্য আমাদের মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আমরা কোনোভাবেই ইয়ে করতে পারবো না। আমি সবসময় বলি যারা পড়াশোনা করে না তাদের জন্য আসলে একটা জিনিস বলি যে পড়াশোনাটা করাটাই গুরুত্বপূর্ণ, না করাটাই আসলে তোমার জন্য মানে সবচেয়ে ভ্যালুলেস একটা কাজ। আমরা যারা পড়াশোনা করি না তাদের একটা সময় যায় দেখবেন যে আফসোস করতে করতে লাইফে মানে একটা অন্যরকম ফেজে চলে যাই আমরা এবং মানসিকভাবে টেনশন বাড়তে থাকে। তো এই টেনশন বাড়ানোর চেয়ে পড়াশোনা করাটা আশা মনে হয় আমার কাছে ভালো। পড়াশোনার ব্যাপারটাই হবে যে আপনি কেন্দ্রিক, কারণ আপনি ভবিষ্যৎ কিভাবে হবেন, যে সরকারি আমলা হবেন নাকি সুমাইয়ার বাড়ির কামলা হবেন সেটা আপনার উপর নির্ভর করবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে, আদারওয়াইজ আপনার আসলে ফেইলিওর যে ব্যাপারটা সেটা খুব কাছাকাছি, আপনি খুব অতীতে যাওয়ার দরকার নেই, নিকট ভবিষ্যৎ বলে একটা কথা আছে সেখানে আমরা দেখতে পাবো। আর আমি এই জন্যই বলি যে সবসময় পড়াশোনাটাকে বেশি ভ্যালু
দিতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মানে প্রথম পছন্দের জায়গা হওয়া উচিত। যারা পড়াশোনা করে না তাদের জন্য, যেমন আমি এখন জীবনে আসলে অনেক কিছু নিয়ে আফসোস করি, আসলে যেটা হতে চেয়েছিলাম সেটা আসলে হতে পারিনি, আর এই জন্যই এইরকম একটা প্রফেশনে থাকা, দীর্ঘ সময় যাবতেই এগুলো পড়াচ্ছি বা করছি। খুব যে ভালো লাগে এমনটাও না, কিন্তু আমার আসলে ইচ্ছাই ছিল এরকম একটা জায়গায় যাওয়ার। আমি শিক্ষকতা করতে চাইছিলাম বড় কোনো লেভেলে, জানি না আসলে এটা আসলে কিভাবে পূরণ করতে পারবো বা কিভাবে হবে। এখন আমি যদি খুব ভালো মতো পড়াশোনা করতাম বা ভালো কোনো একটা জায়গায় ভর্তি হতাম বা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তাম, হয়তো আমি ভালো কিছু করতে পারতাম। আমার ইঞ্জিনিয়ারিং স্বপ্ন ছিল, সেই জায়গাতে থাকলেও আসলে অনেক কিছু বলার ছিল বা বলার থাকে, কিন্তু আসলে এগুলো বলেও কোনো লাভ হয় না। এগুলো মোটিভেশন আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস না। আমি মনে করি মানুষ পড়াশোনা না করে যে ক্ষতিটা করে, এই ক্ষতিটা আসলে সেগুলো খুব কাছাকাছি সময় দেখতে পাই, কিন্তু মানুষ শিক্ষা নেয় না। আমরা আসলে ভুল থেকে শিক্ষা নিতে পারি না। ইতিহাস থেকেও যেমন মানুষ শিক্ষা নেয় না, ভুল থেকেও আমরা শিক্ষা নেই না, এই জন্য আমরা আবার ভুল করতে থাকি। এবং ভুল চলবে, ভুলের পাশাপাশি যদি আমরা ভালো কিছু করি সেটাও আসলে একটা সময় মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হিসেবে আমাদের জীবনে পরিগণিত হবে বলে আমি মনে করি। তো যাক, বেশি কিছু না বলি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার ছিল। এরপরে আমরা তৃতীয় লেকচারে যেটা আছে সেখানে আমরা আরও অনেক কিছুই দেখব আস্তে আস্তে। আমরা স্লো যাব। ও হোয়াইট বোর্ড আসলে খুব খারাপ জায়গা না, এখানে আশা করি কারোই কোনো চোখের প্রবলেম নেই, সবাই সব কিছু দেখতে পাচ্ছি। আসলে স্মার্ট বোর্ড থাকলেই যে খুব বড় টিচার এমনটাও কিন্তু না, আর হোয়াইট বোর্ডে পড়াইলেও যে কেউ আসলে ওরকম টিচার না এমনটাও না। আসলে আমি মনে করি হোয়াইট বোর্ডটাই বেস্ট এখন পর্যন্ত আমার কাছে মনে হয়। স্মার্ট বোর্ডে এখন স্লাইড দেখে দেখে পড়ানোটাকে আমি আসলে ব্যক্তিগতভাবে আমি প্রেফার করি না আর কি। হ্যাঁ, এমসিকিউগুলো সলভ করানোর জন্য এটা ইউজ করা যেতে পারে, কিন্তু একদম দেখে দেখে সব কিছু এরকম একটা ব্যাপার অন্যরকম। তো ঠিক আছে, বেশি কিছু না বলি, বেশি কিছু বললে অনেক কিছু অনেকের মানে বিরুদ্ধে বলা হয়ে যায়, বেশি কথা বলাও ঠিক না। ঠিক আছে, আগামীকাল আবার দেখা হবে 4:30 বিকালবেলা আর রাত 10টায়। আমি আজকে একটু ব্যস্ত ছিলাম তাই প্রথম ওই ক্লাসটা নিতে পারিনি। আমরা আগামীকাল থেকে জৈব রসায়নের জায়গাটা শুরু করব। হ্যাঁ, তো ফার্স্ট পার্টের যে ক্লাসটা এগুলো এইচএসে 26, 25, 24 সবাই করতে পারবা। সেকেন্ড পার্টের ক্লাসটা 25, 26 বা 24-এর যারা আছে তারাও করো। অ্যাডমিশনেও এগুলোই আসে, এর বাইরে কিছু আসে না। আপনার যদি মূল বই জানা না থাকে আপনি অ্যাডমিশনে খুব ভালো কিছু করবেন এমনটা আসলে আশা করাটাই বোকামি। তো অ্যাডমিশনের জন্যও মূল বইয়ে ভালো দখল রাখতে হয়, একাডেমিকের জন্যও তাই। যারা একাডেমিক ভালো করে তারাই অ্যাডমিশনে ভালো করে। আসলে আপনি গাছের গোড়ায় পানি না ঢেলে যদি আগায় পানি ঢালেন সেক্ষেত্রে গাছটার পরিণতি বুঝতেই পারছেন। তো আর তেমন কিছু না বলি, ঠিক আছে, শুভরাত্রি।